ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে। সরকারি দল ও বিরোধী দল শপথ নিয়েছেন এবং মন্ত্রণালয়ও বণ্টন হয়ে গেছে। কিন্তু এরই মধ্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপির সংসদ সদস্যরা তা নেননি। এর কারণ হিসেবে তারা বিদ্যমান সংবিধানে এই শপথের কোনো বিধান না থাকাকে সামনে আনছেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সংবিধানে এই শপথের বিধান যুক্ত করা হলে পরে তারা শপথ নিতে পারেন। আপাত দৃষ্টিতে বিএনপির বক্তব্য যৌক্তিক মনে হলেও প্রশ্ন উঠছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে বা জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের আলাপে খুব জোরালোভাবে এই প্রশ্নটি তোলা হয়নি কেন? কেন হালকা আলাপ করে ছেড়ে দিয়েছিলেন সদস্যরা? জুলাই সনদ বাস্তবায়নের গ্যাজেট বলছে, গণভোট অনুষ্ঠানের পর জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। সেই হিসেবে এই সনদ বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সংসদের উপর বর্তায়। বিশেষ করে এক্ষেত্রে সরকারি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা। এবং কিছু স্বতন্ত্র সহ বিএনপির 212 জন যদি এখন এখান থেকে দূরে থাকেন, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে এগোবে? বিএনপি অবশ্য কখনোই বলেনি যে তারা সংস্কার চায় না বা জুলাই সনদ বাস্তবায়ন করবে না। তাদের অবস্থান হলো, যেসব সংস্কার প্রস্তাব তাদের 31 দফা ও নির্বাচনী ইশতেহারে আছে এবং জুলাই সনদের যেসব প্রস্তাবে তারা একমত হয়েছে, কেবল সেসব সংস্কারই তারা করবে। ঠিক এই জায়গাতেই জামাত ও এনসিপির সঙ্গে বিএনপির পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে, যা মন্ত্রিসভার শপথের আগেই বিতর্কের জন্ম দিল। জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন, সংস্কারের বিপরীতে বিএনপির অবস্থান স্পষ্ট। তার মতে, শপথ না নিয়ে তারা জুলাই বিপ্লবকে উপেক্ষা ও অবজ্ঞা করেছেন, যা জন আকাঙ্ক্ষার পরিপন্থী। ফলে দেখা যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে খোদ এই সনদে স্বাক্ষরকারীদের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছে। এই শপথ আদৌ প্রয়োজনীয় ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইন ও সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক রিদওয়ানুল হক। এক ফেসবুক পোস্টে তিনি বিষয়টিকে অদ্ভুত আখ্যা দিয়ে লিখেছেন, এটি রাজনৈতিক বিশৃঙ্খলা ও অস্থিরতাই বাড়িয়ে তুলবে। তার মতে, এই শপথের বিন্দুমাত্র আইনি ভিত্তি বা প্রয়োজনীয়তা নেই। তিনি আরও উল্লেখ করেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল একটি সংসদ গঠনের জন্য এবং সংবিধান সংশোধন বা সংস্কারের পূর্ণ ক্ষমতা কেবল সংসদেরই রয়েছে। অন্যদিকে জামায়াত ও এনসিপি মনে করে, জুলাই সনদের প্রস্তাবগুলোর পক্ষে জনগণ গণভোটের মাধ্যমে রায় দিয়েছে, অতএব সনদ অনুযায়ী প্রস্তাবগুলো পাশ হতে হবে। সাংবাদিক আমিন আল রশিদ এক কলামে লিখেছেন, জাতীয় নির্বাচনে 2/3 আসনে জয়ী হওয়ায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপি সংখ্যাগরিষ্ঠই থাকত। সেক্ষেত্রে জুলাই সনদের যেসব প্রস্তাবে দল একমত নয়, সেগুলো সহজেই বাতিল করে দেওয়ার সুযোগ ছিল। কিন্তু এই সুযোগ থাকা সত্ত্বেও বিএনপি যে শপথ নিল না, তার পেছনে রয়েছে সাংবিধানিক জটিলতা, যে প্রশ্নটি তারা এতদিন এড়িয়ে গেছেন। তিনি আরও প্রশ্ন তুলেছেন, সিইসিকে কে এই শপথ পড়ানোর এখতিয়ার দিল? বিষয়টি সংবিধানের তফসিলে নেই এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশও স্পষ্ট নয়। ভবিষ্যতে এটি আদালতে চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এরই মধ্যে আমরা দেখেছি, গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। তার দাবি, গণভোটের প্রক্রিয়া ও ফলাফলের গেজেট আইনগতভাবে ত্রুটিপূর্ণ। অন্যদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এই চ্যালেঞ্জ মোকাবেলার ঘোষণা দিয়েছেন। ফলে রাজপথের পাশাপাশি আদালতেও এক জোরদার আইনি লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। প্রশ্ন হলো, এই আইনি লড়াইয়ের ক্ষেত্র কেন তৈরি হলো? যে অন্তর্বর্তী সরকারের সময় ঐকমত্য কমিশন গঠিত হলো এবং সকল দল সনদে স্বাক্ষর করল, সেই সরকার এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নটি কেন এড়িয়ে গিয়েছিল? বিএনপির অভিযোগ, তাদের কিছু নোট অফ ডিসেন্ট বাদ দিয়েই সরকার বাস্তবায়ন আদেশ জারি করেছে, যা তাদের মতে প্রতারণামূলক। তাহলে এই ক্ষোভই কি এখন জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিকে ক্রিটিক্যাল অবস্থানে ঠেলে দিল? ঐক্যের জুলাই সনদ কি তবে নতুন রাজনৈতিক অনৈক্যের দলিলে পরিণত হতে যাচ্ছে? অনেকগুলো প্রশ্ন শুরুতেই উঠল, তা ভবিষ্যতের জন্য কি বার্তা দিচ্ছে? পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।